আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের স্ক্রিন দেখতে পাচ্ছ? ওকে, এক মিনিট। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এবার আশা করি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কোয়েশ্চেনিয়ারের মধ্যে তোমাদের আগের দিন ওপেন ক্লোজড এই দুটো কনসেপ্ট বলা হয়েছিল। স্ট্রাকচার্ড নন স্ট্রাকচার্ড এই দুটো বিষয় কি এটা বলার পরে সুযোগ হলে ইন্টারভিউ সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে স্ট্রাকচার্ড আর নন স্ট্রাকচার্ড এই বিষয়টা সম্পর্কে আমরা আগে জানি। স্ট্রাকচার্ড কোয়েশ্চেন বলতে আমরা কি বুঝি, এখানে দেখো কি বলছে, স্ট্রাকচার্ড কোয়েশ্চেন্স কালেক্ট কোয়ান্টিটেটিভ ডেটা থ্রু এ ডেফিনেট অ্যান্ড কনক্রিট কোয়েশ্চেন, অর্থাৎ নির্দিষ্ট সুন্দর একটি কিছু প্রশ্নের মাধ্যমে যখন সংখ্যাবাচক তথ্য সংগ্রহ করি, হ্যাঁ, নির্দিষ্ট এবং সুস্পষ্ট প্রশ্ন যখন থাকবে তখন সেটার মাধ্যমে যে প্রশ্নগুলো একসঙ্গে অবস্থা সেটাকে বলা হচ্ছে কোয়েশ্চেনিয়ার, মানে সেট অফ কোয়েশ্চেন্স। ঠিক আছে, অনেকগুলো প্রশ্ন একটা কোয়েশ্চেনিয়ারের মধ্যে থাকে এবং সেই প্রশ্নগুলো হবে হচ্ছে কি সুন্দর এবং কনক্রিট, অর্থাৎ নির্দিষ্ট এবং সুস্পষ্ট। ঠিক আছে, মানে ডেফিনেট মানে কি একদম পার্টিকুলার সেইটাকে বোঝায়, আর কনক্রিট মানে কি খুব নির্দিষ্টভাবে, খুব স্পেসিফিক্যালি, তখন সেটাকে বলা হচ্ছে, অর্থাৎ যেটুকু দরকার সেটাকে বলা হচ্ছে কনক্রিট। সেরকমভাবে যখন আমরা প্রশ্ন সংগ্রহ করব তখন সেই প্রশ্নাবলীটাকে বলা হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েশ্চেন। এবার এখানে যেহেতু আগে থেকে পরিকল্পনা করে নেওয়া হয়, তার ফলে আমাদের ধারণা থাকে যে এটা আমাদের রিসার্চের অবজেক্টিভ বা রিসার্চ টপিক, সেই সঙ্গে জড়িত যে প্রশ্নগুলো দরকার সেগুলো আমরা আগে থেকেই ভেবে নেব। তার ফলে আমাদের এখানে প্রশ্ন করার সব কিছুটাই পূর্বের থেকে স্টাডি হয়ে থাকে। আর আমাদের কোনো কিছু টেন্টেটিভ অ্যান্সার যদি আমরা যেটা অনুমান করি সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হচ্ছে হাইপোথেসিস। তা আমাদের কি কাজ হচ্ছে, এই কোয়েশ্চেনিয়ারের উদ্দেশ্য হচ্ছে আমাদের যেটা অনুমান ছিল রিসার্চ হাইপোথেসিস, সেটাকে এই কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে বাস্তবে রূপ দেওয়া হয়। অর্থাৎ টেন্টেটিভ অ্যান্সার যেটা ছিল সেটাকে মিলিয়ে দেখা বা ভ্যালিডেট করার কাজটা করা হয়ে থাকে এই স্ট্রাকচার্ড কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে। আর এর কিছু বৈশিষ্ট্য যেগুলো আমাদের জানা দরকার সেগুলো একটু এবার দেখো। যে কী বলছে, স্ট্রাকচার্ড কোয়েশ্চেন্স আর কমনলি ইউজড ফর স্টাডিং সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্রবলেম অফ এ রিজিয়ন। সোশ্যাল ইকোনমিক প্রবলেম তোমরা জানো, যেমন ধরো চাইল্ড লেবার, এটা একটা প্রবলেম। তারপরে ধরো ইকোনমিক ওয়ার্কারদের নিয়ে কাজ, ঠিক আছে, যেমন ধরো হতে পারে যে কি বলবো, ওয়ার্ক পার্টিসিপেশন রেট ইন অমুক ব্লক, হ্যাঁ, কর্মনিযুক্তির কোনো একটা ব্লকের চিত্র, তো সেটা হচ্ছে একটা ইকোনমিক প্রবলেম হতে পারে। বা ধরো পোভার্টি হতে পারে, দারিদ্রতা। এরকম ধরনের রিসার্চ টপিকগুলো বা ফিল্ড টপিকগুলো সেগুলোকে স্টাডি করা হয় হচ্ছে এই ধরনের স্ট্রাকচার্ড কোয়েশ্চেন ব্যবহার করে। 2 নম্বর বলা আছে কি, স্টাডি ডেটা ইজ quantifiable, which means it can be used for mathematical calculation or statistical analysis। যেহেতু এখানে তথ্যগুলোকে প্রথমেই বলা ছিল কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে সংখ্যা, অর্থাৎ এখানে যদি সংখ্যাবাচক উত্তরগুলো পাওয়া যায় প্রশ্নাবলীর মাধ্যমে, তার ফলে আমাদের গাণিতিক বিশ্লেষণ, ক্যালকুলেশন এবং রাশিবিজ্ঞানের প্রয়োগ, বা ব্যাখ্যা, সেগুলো এখানে করার সুযোগ আছে। 3 নম্বর কি, স্ট্যান্ডার্ডাইজ কোয়েশ্চেনিয়ার্স আর বেস্ট ইউজড হোয়েন ইউ হ্যাভ অলরেডি ফর্মড অ্যান ইনিশিয়াল হাইপোথেসিস অ্যাবাউট অ্যান ইনকোয়ারি। একটু আগে যেটা বলা হলো উপরে, এই হাইপোথেসিসের মিলিয়ে দেখা কাজটা, সেইটাই এখানে করার সুযোগ আছে, সেটা হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বলা হচ্ছে কি, যে স্ট্রাকচার কোয়েশ্চেনিয়ার্স জেনারেলি কন্টেন্স ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন্স রেজাল্টিং ইন লোয়ার কগনিটিভ লোড অন দ্য রেসপন্ডেন্ট, অর্থাৎ যারা উত্তরদাতা তাদের কাছে কিছু অপশান তুলে ধরা হয়, সেই অপশানগুলোর মধ্যে তাদেরকে উত্তর নির্বাচন করতে হয়। তাই জন্য এটাকে বলা হচ্ছে কি, যে ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন্স স্ট্রাকচার কোয়েশ্চেনের মধ্যে। এবং তার ফলে হয় কি, যারা উত্তরদাতা তাদেরকে বেশি ভাবনা চিন্তা করতে হয় না, তাদের প্রচুর জ্ঞানের বা মেধার প্রয়োজন এখানে হয়ে থাকে না, তাদের সাধারণ বোধ বুদ্ধি থেকে যেটা সঠিক মনে করে, জাস্টিফাইড মনে করে, সেটা তারা উত্তর দিয়ে থাকে। 5 নম্বর কি বলা হচ্ছে, দিস জেনারেলি লিডস টু হায়ার রেসপন্স অ্যান্ড মোর অ্যাকিউরেট ডেটা, অর্থাৎ এখানে রেসপন্স রেটটা বেশি থাকে। ঠিক আছে, অর্থাৎ নাম্বার অফ শিডিউল বা কোয়েশ্চেনের যে কোয়েশ্চেনিয়ারির যে সংখ্যা, ঠিক আছে, নাম্বার অফ কোয়েশ্চেনিয়ারি, সেইটার সংখ্যাটা এখানে বেশি ফিল করা যায়। মানে অনেকগুলো সংখ্যায় কোয়েশ্চেনারি করার সুযোগ আছে, কিন্তু তার মধ্যে
মোর অ্যাকুরেট ডেটা, অর্থাৎ ডেটাটা যদি নির্দিষ্টভাবে হয় সেটার ক্ষেত্রে সুযোগটা বেশি থাকে। অর্থাৎ এখানে নাম্বার অফ কোয়েশ্চেনের অনেক বেশি সংগ্রহ করার সুযোগ আছে। এবার আনস্ট্রাকচার কোয়েশ্চেনারি বলতে আমরা কি বুঝি, আগেরটা যেটা ছিল তার ঠিক বিপরীত। আনস্ট্রাকচার্ড কোয়েশ্চেন্স মে বি ইউজ ডিউরিং সার্ভে where questions can be altered or adapted in response to an interview's intelligence knowledge belief system। অর্থাৎ এখানে ফিল্ডে যাওয়ার পর কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়া ওখানে যাওয়ার পর ওখানকার পরিস্থিতি বুঝে সেখানকার যারা উত্তরদাতা তাদের সাথে কথা বলে, সরাসরি কথা বলে, এবং বা তাদের যারা যে সার্ভেয়ার বা ইন্টারভিউস, হ্যাঁ, যে প্রশ্নগুলো ডেলিভার করছে তার দক্ষতা, জ্ঞান এবং তার বিশ্বাস এগুলোর উপর ভিত্তি করে প্রশ্নগুলোকে নেওয়া হয়। অর্থাৎ কোনো রকম পরিকল্পনা ছাড়া, পূর্ব পরিকল্পনা ছাড়া সার্ভে ফিল্ডে যাওয়া এবং সার্ভে ফিল্ডে গিয়ে উত্তরদাতাদের সাথে সরাসরি কথা বলা, কোনো রকম লিখিত স্ট্রাকচার প্রশ্ন না নিয়ে যাওয়া, সেই যে প্রশ্নগুলি সেগুলোকে বলা হচ্ছে আনস্ট্রাকচার্ড কোয়েশ্চেনারি। অর্থাৎ এখানে কোনো রকম আগে থেকে ভেবে নেওয়া, হাইপোথেসিস করে নেওয়া ব্যাপারটা এখানে কাজ করে না। ওখানে গিয়ে যাওয়ার পর সেখানকার মানুষের সঙ্গে কথা বলে, এই জন্য লেখা আছে দেখো, কোয়েশ্চেন্স ক্যান বি অল্টার্ড অর অ্যাডাপ্টেড ইন রেসপন্স টু অ্যান ইন্টারভিউজ ইন্টেলিজেন্স। অর্থাৎ উত্তরদাতা তাদের পরিস্থিতির সাপেক্ষে, প্রয়োজনের সাপেক্ষে আমাদের প্রশ্নগুলোকে এখানে নির্বাচন করে। এরপরে বলা হচ্ছে কি যে আনস্ট্রাকচার কোয়েশ্চেন কালেক্ট কোয়ালিটেটিভ ডাটা, খুব স্বাভাবিক কথা। অর্থাৎ উপরে যেটা স্ট্রাকচার কোয়েশ্চেন সেখানে দেখবে লেখা ছিল যে কোয়ান্টিটেটিভ ডেটা, আর এখানে বলা হচ্ছে এটা গুণবাচক তথ্যগুলো সংগ্রহ করতে আমাদের কাজে লাগে। গুণবাচক তথ্য তো আমাদের পূর্ব পরিকল্পনা করে যাওয়া কঠিন, সেটা একটা ব্যাপার। এরপরে বলা হচ্ছে দে ইউজ এ বেসিক স্ট্রাকচার অ্যান্ড সাম ব্রাঞ্চিং কোয়েশ্চেন্স বাট নাথিং বাট দ্যাট লিমিটস দ্য রেসপন্সেস অফ এ রেসপন্ডেন্ট। অর্থাৎ কিছু মনে ভেবে যাওয়া যে হ্যাঁ মোটামুটি আমি এইগুলো জিজ্ঞাসা করব, হ্যাঁ এটুকু পরিকল্পনা করে যাওয়া মাত্র, তার থেকে বেশি কিছু নয়। বাকিটা ওখানে গিয়ে পরিস্থিতি বুঝে উত্তর সংগ্রহ করা বা প্রশ্ন করা। দ্য কোয়েশ্চেন্স আর মোর ওপেন এন্ডেড টু কালেক্ট স্পেসিফিক ডেটা ফ্রম পার্টিসিপেন্টস। খুব স্বাভাবিক কথা, যদি ঘরে থেকে প্ল্যান করে না যাওয়া হয় তাহলে তো তাদেরকে সামনে অপশান দেওয়ার সুযোগ নেই, আর অপশান না দিলে সেই প্রশ্নগুলোকে বলা হচ্ছে কি ওপেন এন্ডেড কোয়েশ্চেন। যেমন আপনার কেন মনে হচ্ছে যে তাই প্রত্যেক বছরে এই রেনি সিজনের সময় নদীর পাড় ভাঙন হচ্ছে, এটা একটা ওপেন তার ভিউ নিচ্ছে, এটা একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেনের উদাহরণ। এবার তুমি যদি ওখানে অপশান দিয়ে দাও যে তাই বর্ষাকালে যেহেতু নদীতে জলের স্তরের বৃদ্ধি ঘটে এবং উপর বৃষ্টির ফলে নদীতে অতিরিক্ত জল ইনপুট হচ্ছে এবং ক্লাইমেটিক কিছু রিজন, এবার তুমি যদি ওখানে বলো যে এগুলোর মধ্যে কোনটা, তাহলে তখন সেটা হয়ে যাচ্ছে ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন, যেটা আমাদের বিষয়বস্তু হয়ে যাচ্ছে স্ট্রাকচার কোয়েশ্চেন। আর আনস্ট্রাকচারের ক্ষেত্রে ব্যাপারটা জাস্ট ওপেন করে দেওয়া যে তুমি কেন অনুভব করছো, এরকম ধরনের প্রশ্নগুলোকে তুলে ধরা, অপশান না দেওয়ার সামনে। এবার এর কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখো। আনস্ট্রাকচার্ড কোয়েশ্চেন্স ডাজ নট ফলো এনি পার্টিকুলার ফরম্যাট অর স্টাইল অফ কোয়েশ্চেন। এখানে দেখো কোনো নির্দিষ্ট প্রশ্নের ধরন এখানে আগে থেকে সেট করা থাকে না, ঠিক আছে। 2 নম্বর বলা আছে কি ইটস মোর ডিফিকাল্ট ফ্রম রিসার্চার সাইড সিন্স ইট ডাজ নট গিভ দ্য কনক্রিট আইডিয়া অফ দ্য টপিক অর ইস্যু। অনেক সময় হয়ে থাকে যে রিসার্চারদের যারা যিনি গবেষণা করছেন তার কাছে এটা একটা চ্যালেঞ্জ হয়ে যায় যে যখন যে টপিক ডাজ নট গিভ দ্য কনক্রিট আইডিয়া অফ দ্য টপিক অর ইস্যু, অর্থাৎ যে সমস্যা বা যে তার আলোচ্য বিষয়বস্তু রিসার্চ টপিক, সেই টপিকের সম্পর্কে তার পূর্ব যদি আইডিয়া না হয়ে থাকে সঠিকভাবে, তাহলে কিন্তু রিসার্চারের দিক থেকে একটা সমস্যা তৈরি হয়। সমস্যাটা কি, মানে রিসার্চারের একটা কনফিডেন্স না থাকলে সেইটার সম্পর্কে তথ্য প্রশ্ন করতে গেলে তখন তো তাকে একটা ভাবনা চিন্তা করতে হবে। তো দেখা থেকে যদি একটা প্রশ্ন তার ভাবা হয়ে থাকে তাহলে সেটা অনেক বেশি সুবিধাজনক। তোমাদের যদি হঠাৎ করে বলা হয় এখন পরীক্ষা নেওয়া হবে, তোমরা প্রিপেয়ার্ড নয়, কিন্তু তোমাদের যদি আগে থেকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয় যে তোমাদের 3 দিন পরে এই পরীক্ষা নেওয়া হবে, তাহলে তোমাদের সুবিধা হয়। এই যে প্রি প্ল্যান্ড আর উইথাউট এনি প্ল্যান, সেই পার্থক্যটা তৈরি হচ্ছে এখানে আর কি। রিসার্চের দিক থেকে একটা সমস্যা হয়, অর্থাৎ যারা গবেষক তাদের দিক থেকে একটি সমস্যা। 3 নম্বর বলা হচ্ছে কি স্ট্রাকচারস কোয়েশ্চেন্স জেনারেলি কন্টেন্স মোর ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স। ঠিক আছে, এখানে সরি এটা স্ট্রাকচার, এটা আনস্ট্রাকচার হবে, কারণ এখানে দেখতেই পাচ্ছি এগুলো সব আলোচনা যেগুলো করা হচ্ছে এগুলো হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন। আমাদের এখানে ভাষাটা ভুল হয়ে গেছে বইটাতে, যাই হোক
আর ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স মিন রেকর্ডিং ডাটা of the hypothesis can point out what is important for them for their own words। অর্থাৎ এখানে বলা হচ্ছে কি যে এই ওপেন এন্ডেড প্রশ্নের বৈশিষ্ট্যগুলি কী থাকে, অর্থাৎ আনস্ট্রাকচার কোয়েশ্চেনের বৈশিষ্ট্য কী যে তাদের যেটা ভিউ, অর্থাৎ উত্তরদাতাদের রেসপন্ডেন্ট যারা, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারা উত্তর দেয় নিজের ভাষায়। ঠিক আছে, এটা একটা বৈশিষ্ট্য, মানে এটা সুবিধা। there is no pre-attempt of designing questionnaire usually made at the time of the survey। অর্থাৎ এখানে কোনো পূর্ব পরিকল্পিত বা পূর্ব পরিকল্পনা মতন কোনো স্ট্রাকচার এখানে ডিজাইন প্রশ্ন এখানে থাকে না। আর ইট ডাজ নট রিকোয়ার মাচ প্ল্যানিং অ্যান্ড টাইম, অর্থাৎ এখানে সময়ের এবং পরিকল্পনার অভাব থাকে। ঠিক আছে, এখানে ওগুলো করার কোনো সুযোগ থাকে না আর কি। বেসিক্যালি ইট ইজ ভেরি ইনফর্মাল অ্যান্ড ওপেন টু ডিসকাস, অর্থাৎ এখানে কোনো রকম ফর্মাল আমাদের এই টাইম লিমিটের মধ্যে এতগুলো প্রশ্ন শিট করতে হবে এরকম ব্যাপারটা থাকে না, এবং ওপেন ডিসকাস ব্যাপারটা থাকে। ওপেন ডিসকাস মানে কি, উত্তরদাতাকে যেহেতু জিজ্ঞাসা করা হয় তিনি তার অভিজ্ঞতার কথাগুলো এখানে তুলে ধরেন, ব্যাস এইটুকুই আমাদের এখানে আলোচনা হয়ে থাকে। আর কি মোর ফ্লেক্সিবল ফর প্ল্যানিং ইন মেনি এরিয়াস, এটা হয়ে থাকে যেটা আমাদের পরিস্থিতিতে গিয়ে বুঝছি যে এইটা দরকার, সেই প্রয়োজনের সাপেক্ষে যেহেতু এটাকে অ্যাডজাস্ট করার সুযোগটা থাকে, তাই জন্য এখানে এই কোয়েশ্চেনের শিডিউলটাকে বলা হচ্ছে কি ফ্লেক্সিবল, প্রয়োজনের সাপেক্ষে এটাকে বদলানোর সুযোগ আছে। আর কি যারা ওখানকার উত্তরদাতা, ঠিক আছে, পার্সোনাল ইনফরমেশন সাথে ফ্যামিলি, বিলিভ, কাস্টমস, ইউজুয়ালি ইউজ টু কালেক্ট ডেটা টাইপস অফ, এখানে কী ধরনের তথ্য সংগ্রহ করা হয়, পারিবারিক তথ্য, যেমন জনগণনা তথ্য, সেটা যে পারিবারিক তথ্য তোমরা জানো যে কতজন পরিবারে আছে, তাদের বয়স কত, তাদের শিক্ষাগত যোগ্যতা কী, বাড়িতে আসবাবপত্র কী কী আছে, এই সমস্তগুলো সেখানে স্ট্রাকচারগুলোকে স্টাডি করা হয়। তাহলে সেই ধরনের স্টাডিগুলোর ক্ষেত্রে কিন্তু এটা উপযুক্ত। বিলিফটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ যেমন ধর্ম, বিশ্বাস, ঠিক আছে, বা কোনো একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, হ্যাঁ, বা কিছু মিথ, সেগুলোকে তারা বিলিভ করে, হ্যাঁ, এই ধরনের যে স্টাডিগুলো, বা হিউম্যান বিহেভিয়ার, হ্যাঁ, কাস্টমস মানে ধরো কিছু সংস্কার, ঠিক আছে, কালচার, সেগুলোকে কুসংস্কার নয়, সংস্কার, সেগুলো নিয়ে স্টাডি, হ্যাঁ, এই ধরনের স্টাডিগুলোর ক্ষেত্রে এগুলো বলছে খুব ফ্রুটফুল। এবার এই দুটোর মাঝামাঝি একটা অবস্থা, যেখানে আগে থেকে পরিকল্পনা করার সুযোগও আছে এবং ফিল্ডে গিয়ে প্রয়োজনের সাপেক্ষে যেটুকু দরকার সেই রকমভাবে সাজিয়ে নেওয়া, এই দুই পরিস্থিতিকে অ্যাডজাস্ট করে যে কোয়েশ্চেনিয়ার, সেটাকে বলা হচ্ছে সেমি স্ট্রাকচার্ড কোয়েশ্চেনিয়ার, অর্থাৎ কিছুটা স্ট্রাকচার্ড, কিছুটা আনস্ট্রাকচার্ড, এই দুইয়ের কম্বিনেশন, সেটা হচ্ছে সেমি স্ট্রাকচার্ড কোয়েশ্চেনিয়ার। এবার এর বৈশিষ্ট্যগুলো কেমন দেখো এখানে। তাহলে সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউস combine both structured and unstructured interview style, they can offer the best form of questionnaire tool to the surveyor। কারণ উত্তরদাতার পক্ষে এটা খুব সুবিধাজনক, সার্ভেয়ার যিনি প্রশ্ন বলছেন, যার রিসার্চ যিনি করছেন, তার কাছে খুব সুবিধা হচ্ছে তিনি কিছুটা স্টাডি করে গেছে, তার কিছু প্রশ্ন আগে থেকে ডিসাইডেড হয়ে রয়েছে, এবং ওখানে গিয়ে যেগুলো দরকার সেগুলোকে অ্যাড করা। তার ফলে হয় কি, রিসার্চারের পক্ষে বা সার্ভেয়ারের পক্ষে এটা বেস্ট ফর্ম অফ কোয়েশ্চেনিয়ার, মানে সব থেকে আদর্শ প্রশ্নাবলী। 2 নম্বর বলা হচ্ছে কি, কম্পেয়ার্ড উইথ দ্য স্ট্রাকচার ইন্টারভিউ, সেমি স্ট্রাকচার ইন্টারভিউস আর লেস অবজেক্টিভ অ্যান্ড লিগালি হার্ডার টু ডিফাইন্ড। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে কম্পেয়ার্ড উইথ স্ট্রাকচার ইন্টারভিউস, মানে যেটা প্রথমে যেটা ছিল, একদম প্রথমে যেটা পূর্ব পরিকল্পনা অনুসারে, সেইটার ক্ষেত্রে বলা হচ্ছে কি যে আগে থেকে পরিকল্পনা করে কাজ করা। আর এখানে সেমি স্ট্রাকচার ইন্টারভিউয়ের ক্ষেত্রে বিষয়বস্তু কি, ইন্টারভিউস আর লেস অবজেক্টিভ, অর্থাৎ এখানে অবজেক্টিভ ওই কিছুটা যেহেতু স্টাডি করে যাওয়া, বাকিটা ফিল্ডে গিয়ে হয়ে যাওয়া, ঠিক আছে, তার ফলে হয় কি কম, মানে পুরো সিনপটিক স্টাডি করার ব্যাপারটা এখানে থাকে না, ঠিক আছে। আর যেমন এবং লিগালি হার্ডার টু ডিফাইন্ড, এবং এখানে যেহেতু ওখানে গিয়ে কিছুটা অ্যাডজাস্ট করার সুযোগটা আছে, তাই জন্য এটাকে লিগালি হার্ডার ব্যাপারটা এখানে থাকে না, খুব মানে ডাই হার্ড ব্যাপারটা, শক্তপোক্ত ব্যাপারটা এখানে অতটা থাকে না, যেহেতু শিথিলতা ব্যাপারটা তার ভিতরে রয়ে যায়। আর কি, দে ক্যান হেল্প দ্য researcher to develop knowledge and understanding which may help them to inform later stages of the research project। এখানে সেটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ রিসার্চারের নলেজ ডেভেলপমেন্ট হয় এবং তাদের বোধ শক্তি তৈরি হয়, এবং যেটা তাদের রিসার্চের প্রজেক্টের প্রয়োজন অনুসারে সেটাকে তারা পরবর্তী ক্ষেত্রে কাজে লাগাতে সুযোগ পায় আর কি।
তারপরে কি সেমি স্ট্রাকচার অ্যাপ্রোচ অলসো ওয়ার্কস ওয়েল হোয়ার টাইম বাজেট ইজ লিমিটেড। এটা যখন আমাদের সময় কম এবং বাজেটও কম, হ্যাঁ, আমাদের সময়ের বাঁচানো এবং এনার্জিও বাঁচানো, এই দুটো যখন বাঁচানোর দরকার হচ্ছে সেরকম রিসার্চের ক্ষেত্রে আমাদের এটা ফ্রুটফুল। আর কি হাইব্রিড অফ স্ট্রাকচার আনস্ট্রাকচার প্যাটার্ন, মানে দুটোর থেকে অতিরিক্ত একটা বিষয়, মানে স্ট্রাকচার এবং আনস্ট্রাকচার প্যাটার্ন প্রশ্নাবলীর বাইরে গিয়ে এটা তৃতীয় একটা দৃষ্টিভঙ্গি, মানে দুটোর থেকে এগিয়ে ভাবা একটা প্রশ্নাবলী, সেটাকেই বলা হচ্ছে সেমি স্ট্রাকচার ইন্টারভিউ বা সেমি স্ট্রাকচার কোয়েশ্চেনিয়ার। সো ইট ইজ ভেরি ভ্যালিড অ্যান্ড ইন্টারেক্টিভ ওয়ে অফ দ্য ডেটা কালেকশন মেথড। অর্থাৎ উপরে দুটোগুলোর থেকে উপরের এই স্ট্রাকচার আনস্ট্রাকচার প্যাটার্ন অফ কোয়েশ্চেনারি, এটা থেকে এটা অনেক বেশি যুগোপযোগী ডেটা সংগ্রহের জন্য। এটা হচ্ছে একটা দিক গেল। এবার আমরা যে আলোচনাটায় আসবো সেটা হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউটা আমরা খুব অল্প বিষয় আমি আজকেই বলে দিচ্ছি। ইন্টারভিউ বলতে আমরা কি বুঝি? ইন্টারভিউ বলতে বলা হচ্ছে দ্য ইন্টারভিউ ইজ এ টেকনিক, অর্থাৎ এটা একটা কৌশল অফ কি তথ্য সংগ্রহ করা। কিভাবে, কি পদ্ধতিতে সংগ্রহ করা হয়? থ্রু ফেস টু ফেস কনভারসেশন বিটুইন টু ইন্ডিভিজুয়াল, অর্থাৎ মুখোমুখি বসে কিছু এমন কিছু কৌশলের মানে তথ্য সংগ্রহের যে কৌশল, মুখোমুখি বসে তথ্য সংগ্রহের যে কৌশল, তাই হচ্ছে ইন্টারভিউ। ঠিক আছে, এখানে যেহেতু ফেস টু ফেস কনভারসেশনের সুযোগ আছে, তার ফলে দেখো সুবিধা অসুবিধা কী ব্যাপারগুলো বা এর ক্লাসিফিকেশন কী, সেগুলো এবার আমরা একটা জানার চেষ্টা করি। এটা বলছি কি, দেখো ভেরি পপুলার অ্যান্ড এক্সটেন্সিভলি ইউজড টেকনিক ইন এভরি ফিল্ড অফ সোশ্যাল রিসার্চ। সোশ্যাল রিসার্চের ক্ষেত্রে এটা খুবই ব্যবহার উপযোগী একটা পন্থা। কেন? ইনস্টেড অফ রাইটিং দ্য রেসপন্স, ইন্টারভিউস গিভস দ্য ইনফরমেশন ভার্বালি ইন এ ফেস টু ফেস রিলেশনশিপ। এখানে লিখিত ব্যাপারগুলো থাকে না, থাকলেও খুব অল্প। আগে যেটা কোয়েশ্চেনারি ক্ষেত্রে ছিল সেই ফরম্যাট অনুসরণ করে করা, আর এখানে হচ্ছে কি সরাসরি তোমরা দেখে থাকবে, যেমন টিভিতে কোনো একজন হয়তো প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালাম স্যারের ইন্টারভিউ নেওয়া হচ্ছে, বা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাবুর হয়তো ইন্টারভিউ নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এই যে ইন্টারভিউগুলো হয় তোমরা দেখতে পাও যে সংবাদদাতা তিনি ইন্টারভিউগুলো নিচ্ছেন। ঠিক আছে, আর এখানে কিছু সিলেক্ট হয়তো প্রশ্ন থাকে, কিছু পয়েন্ট তিনি লিখে রাখেন যিনি প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে, আর বাকিটা যেটা যিনি উত্তরদাতা বা যিনি বিশিষ্ট ব্যক্তি তাকেই তো ইন্টারভিউগুলো নেওয়া হয়। ইন্টারভিউগুলো কিন্তু সমস্ত মানুষের ক্ষেত্রে প্রয়োগযোগ্য হয় না। যাদেরকে ভিতরে সেই অ্যাবিলিটি কোয়ালিটি আছে তার সেরকম ব্যক্তি নির্বাচন করাটা কিন্তু এখানে খুব ভ্যালিড একটা পয়েন্ট, যেটা কোয়েশ্চেনারির ক্ষেত্রে কিন্তু ব্যক্তি নির্বাচন কতটা গুরুত্ব ছিল না, কিন্তু ইন্টারভিউয়ের ক্ষেত্রে তুমি যাকে জিজ্ঞাসা করবে তার কোয়ালিটি কোয়ান্টিটি সেগুলোকে কিন্তু তুমি বিবেচনার মধ্যে রাখবে। দেখো পরের নিশ্চয়ই আলোচনার মধ্যে আমাদের আছে। দেখো এখানে বলা আছে ইন্টারভিউ ইজ নট এ সিম্পল টু-ওয়ে কনভারসেশন বিটুইন অ্যান ইনভেস্টিগেটর and an informant. The interview is not a simple two-way conversation between an interrogator and an informant. অর্থাৎ শুধুমাত্র যারা উত্তরদাতা এবং প্রশ্নকর্তা তাদের ভিতরে শুধু সিম্পল কনভারসেশন নয়, তার বাইরে অতিরিক্ত অনেক কিছু উঠে আসে। কেন, কিভাবে, সেটা দেখো পরের সেন্টেন্সগুলোতে বোঝা যাবে। কারণ কি, এখানে যেটুকু জিজ্ঞাসা করা হচ্ছে পাশাপাশি দেখো ব্যাকগ্রাউন্ডে কী কী ধরনগুলো হয়। অডিও রেকর্ড করা হয়, ডিজিটাল ক্যামেরার মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। হ্যাঁ, তো এই যে তথ্যগুলো মানে ইন্টারভিউ নেওয়ার পাশাপাশি অতিরিক্ত অ্যাডিশনাল তথ্যগুলো চলে আসছে, তার ফলে কি আমরা যদি দরকার হয় তার রেকর্ডস পরে জানতে পারছি। তারপরে আমরা যেমন ট্র্যাক রেকর্ডটা কেমন ছিল, তোমরা দেখবে যে এই এবিপি আনন্দে বা যে সমস্ত চ্যানেলগুলোতে পূর্বের রেকর্ডিং তোমাদেরকে পুনরায় হয়তো টিভির সামনে পর্দায় নিয়ে আসে। তাহলে এগুলো কীভাবে সম্ভব? কারণ এগুলো ইন্টারভিউয়ের মাধ্যমে সেগুলো রেকর্ড করা হয়ে রয়েছে, তার ফলে এই সুবিধাটা পরবর্তী ক্ষেত্রে দেওয়া সম্ভব। তাহলে এটা একটা বড় ইস্যু, মানে এই সমস্ত যেহেতু মাধ্যমগুলো যেটা থেকে ডেটাটাকে স্টোর করে রাখা হয়। আর ইন্টারভিউস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ, এবার এর ধরন আছে। ইন্টারভিউ 3 ধরনের হয়, যেমন কোয়েশ্চেনারি প্রশ্নাবলী 3 রকমের ছিল, স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার্ড। ইন্টারভিউ সেম, এখানেও স্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার্ড আর আনস্ট্রাকচার্ড, এরকম 3টে এখানেও ভাগ রয়েছে। তাহলে এবার দেখা একটা করে আমরা বোঝার চেষ্টা করি। স্ট্রাকচার্ড ইন্টারভিউ ইজ হোয়েন অল কোয়েশ্চেন্স আর প্রিপেয়ার্ড ইন অ্যাডভান্স, অর্থাৎ এখানেও প্রশ্নগুলোকে রেডি করে রাখা হয়। ঠিক আছে, আর কি স্ট্রাকচার্ড ইন্টারভিউ কোয়েশ্চেন্স ক্যান বি ওপেন এন্ডেড অর ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। অনেক সময় দেখবে এরকমই বলা হয় যে হয়তো টিভিতে যদি কোনো সংবাদ মাধ্যমে তোমরা দেখে থাকো, দেখবে সাংবাদিক জিজ্ঞাসা করছে যে তাই আপনার কি মনে হয় এইটা নাকি এইটা, তার মানে কি যখন দুটো অপশান দিচ্ছে তখন সেটা আমাদের ক্লোজ এন্ডেড হয়ে যায়। এবার তারপরে দেখবে হয়তো না,
যিনি উত্তরদাতা তিনি হয়তো বলছে হ্যাঁ অবশ্যই এইটা, তারপরে দেখবে তার এক্সপ্লেনেশন দিচ্ছে। তার মানে কি এখানে দুটো ফ্যাক্টরটা কাজ করছে, ওপেন এন্ডেডও হচ্ছে আবার ক্লোজ এন্ডেডও হচ্ছে। মানে প্রথমে সেটাকে এগ্রি করা, উত্তরদাতা যেটা মানে প্রশ্নকর্তা যেটা করছে তার মধ্যে একটাকে নির্বাচন করা, সেটা হচ্ছে ক্লোজ এন্ডেড। তারপর সেটাকে ইলাস্ট্রেট করা বা সাপোর্টিং লজিক দিয়ে সেটাকে দাঁড় করানো তার স্ট্যান্ড পয়েন্ট থেকে, সেটা তখন কিন্তু ওপেন এন্ডেড হয়ে যায়। কথাটা বুঝতে পারছো? আর এখানে কি অল ক্যান্ডিডেটস আর আস্কড ইন সেম কোয়েশ্চেন ইন দ্য সেম অর্ডার। ঠিক আছে, এখানে কি অল ক্যান্ডিডেটস আর আস্কড দ্য সেম কোয়েশ্চেন ইন দ্য সেম অর্ডার। এখানে বিভিন্ন জনের কাছে একই ম্যানারে একই অর্ডারে প্রশ্নগুলোকে করা হয়। সো ইট ইজ ইজি টু কম্পেয়ার দেয়ার অ্যান্সার অ্যান্ড টু ফাইন্ড দ্য আউটকামস। এখানে বলা হচ্ছে যে যেহেতু একই প্রশ্ন সবার সামনে রাখা হয়, এই একই প্রশ্নগুলো রেখে উত্তরগুলো সংগ্রহ করা, তারপরে তার ভিতরে সিমিলারিটি থাকে, তার ফলে সেগুলোকে গ্রুপিং করতে সুবিধা হয়, যেটা তোমাদের স্ট্যাটিস্টিক্সের ট্যাবুলেশন। মানে এদের কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে তথ্যগুলোকে একই রকম যে ইন্টারভিউগুলো, একই রকম যে যাদের আউটকামগুলো, তাদের প্রশ্নের সাপেক্ষে যে উত্তরগুলো, তাদেরকে এক গোষ্ঠীতে আনার সুযোগ আছে, একটা কোহোর্টে নিয়ে আসা। For speed and efficiency, it is highly recommendable, but it lacks an in-depth study. অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, খুব ডেপথ স্টাডি ক্ষেত্রে, খুব নিবিড় অনুশীলনের ক্ষেত্রে, নিবিড় অধ্যাবসায়ের ক্ষেত্রে, তোমার রিসার্চের সেটার ক্ষেত্রে কিন্তু এটা একটা অসুবিধা তৈরি করে আর কি। তারপরে কি বলা হচ্ছে, সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউ, যার আগে আনস্ট্রাকচারটাই আসি। আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ ইজ এ টাইপ অফ ইন্টারভিউ ইন হুইচ দ্য ইন্টারভিউয়ার আস্ক কোয়েশ্চেন্স দ্যাট আর নট প্রিপেয়ার্ড ইন অ্যাডভান্স। অর্থাৎ আনস্ট্রাকচার্ড কোয়েশ্চেনার যেরকম ছিল, এখানেও দেখো শুধুমাত্র সেরকমই বিষয়টা থাকছে। শুধুমাত্র এখানে বলা হচ্ছে কি যে আগে থেকে কোনো রকম পরিকল্পনা ছাড়াই এখানে প্রশ্ন করার সুযোগ হয়। আর হেন্স হিয়ার দ্য কোয়েশ্চেন্স উইল অ্যারাইজ স্পন্টেনিয়াসলি ইন এ ফ্রি ফ্লোয়িং কনভারসেশন। যেহেতু কোনো পূর্ব প্রস্তুতি থাকে না, সংবাদদাতা দেখবে তাই পরিস্থিতি বুঝে বা আলোচনার সাপেক্ষে যে প্রশ্নগুলো আসে সেইটাই করে। যেহেতু পূর্ব পরিকল্পনা নেই, কথার মাধ্যমে যে প্রশ্নটা চলে আসে স্বাভাবিক ফ্লোতে, সেইটাকে বলে, তাই জন্য ফ্রি ফ্লোয়িং কনভারসেশন এই কথাটাকে বলা হচ্ছে। দিস হেল্পস দ্য রিসার্চার ডেভেলপ আ রিয়েল সেন্স অফ এ পার্সনস আন্ডারস্ট্যান্ডিং অফ এ সিচুয়েশন। এর ফলে হয় কি, উত্তরদাতা যে কথাটা হাইলাইট করছে, এমফাসাইজ করছে, সেই পয়েন্ট ধরেই পরের প্রশ্নটা বলার সুযোগ আছে। তার ফলে সেই ব্যক্তি মানুষের যে সেন্স, সেটাকে খুব ভালো করে সিচুয়েশনে বুঝে সেটাকে গ্রহণ করার ব্যাপারটা রিসার্চারের মধ্যে তৈরি হয়। সেমি স্ট্রাকচার ইন্টারভিউর ক্ষেত্রে কি দেখো, সেমি স্ট্রাকচার বুঝতে পারছো, মানে দুটোর এখানেও কম্বিনেশন। তাহলে সেটা কীরকমভাবে, সেমি ইন্টারভিউ ইজ এ টাইপ অফ ইন্টারভিউ ইন হুইচ ইন্টারভিউয়ার আস্ক অনলি এ ফিউ প্রি-ডিটারমাইন্ড কোয়েশ্চেন্স হোয়াইল দ্য রেস্ট অফ দ্য কোয়েশ্চেন্স আর নট প্ল্যান্ড ইন অ্যাডভান্স। মানে তো কিছু আগে থেকে, বাকিটা ওখানে পরিস্থিতিতে গিয়ে। জেনারেলি ক্রিয়েটেড ডিউরিং দ্য ইন্টারভিউ allowing flexible both the interviewer and the respondent। এখানে যেহেতু অনেক সময় এরকমও থাকে, দেখবে তোমরা শুনে থাকবে যে তাই এই প্রশ্নের আমি উত্তর দিতে ঠিক পছন্দ করছি না, ও তখন দেখবে সমাধান হচ্ছে ওকে ঠিক আছে, তখন নেক্সট প্রশ্নটা বলছে। মানে এই ধরনের ফ্লেক্সিবিলিটি, যেহেতু ইন্টারভিউয়ার যিনি বা যিনি সার্ভেয়ার, তিনি যখন মনে করছেন যে এই প্রশ্নটা আমার দরকার, ঠিক আছে, কিন্তু যিনি উত্তরদাতা তার কাছে সেটা মনে হচ্ছে সেটা তিনি উত্তর দিতে মানে কমফোর্টেবল নয়, তিনি সেটাকে ইগনোর করতে পারে। এই সুযোগটা বা এই ফ্লেক্সিবিলিটিটা এখানে খুব সুন্দরভাবে থাকে। আর সেমি স্ট্রাকচার ইন্টারভিউ ক্যান প্রোভাইড রিলায়েবল, কম্পারেবল অ্যান্ড কোয়ালিটেটিভ ডাটা। অর্থাৎ এখানেও গুণবাচক তথ্যগুলো সংগ্রহ করা এবং রিলায়েবল হয়। কেন তথ্যগুলো কি হয়, ভীষণ প্রাসঙ্গিক হয়, যুগোপযোগী হয়, মানে বিশ্বাসযোগ্য হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি ইন্টারভিউয়ের তিনটে ধরন। এবার দুটো পার্থক্য তোমাদের জানা দরকার। এই টার্মটা একটু বলে দিই, তোমাদের রিসার্চে খুব কাজে লাগবে। এফজিডি, ফোকাসড গ্রুপ ডিসকাশন। এই ফোকাস গ্রুপ ডিসকাশনটা কি, এটা হচ্ছে একটা টেকনিক, মানে রিসার্চের একটা টেকনিক, যেটা দিয়ে মানে কোনো একটা টপিক নয়, রিসার্চ টপিক নিয়ে যখন আমাদের সময়ের অসুবিধা আছে, একসঙ্গে অনেকগুলো মানুষের মতামত দরকার, সেরকম ডিসিশন মেকিং জায়গা যখন পরিস্থিতি যখন তৈরি হয়, তখন আমাদের ফোকাস গ্রুপ ডিসকাশনটা দরকার হয়। এটা কেমনভাবে হতে পারে, একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। পঞ্চায়েতে দেখবে সভা বসে,
গ্রামের মানুষজনদেরকে সেখানে থাকতে বলা হয়, ঠিক আছে। সেখানে বলা হয় যে গ্রামে এত টাকা একটা পরিকল্পনা করা হচ্ছে, এত টাকা বরাদ্দ করা হয়েছে, তোমরা বলো তোমাদের গ্রামে কী পরিস্থিতি, কী দরকার। হ্যাঁ, যারা প্রতিনিধি গ্রামের, তারা গ্রামবাসীদেরকে ডেকে হয়তো একটা সভা করে সিদ্ধান্ত নেবে। এই যে আলোচনাগুলো, এইগুলোকে বলা হচ্ছে ফোকাসড গ্রুপ ডিসকাশন। মানে তোমাদের গ্রামের ইস্যু হতে পারে, রিসার্চের সোশ্যাল ইস্যু হতে পারে, ইকোনমিক ইস্যু হতে পারে, এই ধরনের উদ্দেশ্যগুলোকে। বা ধরো কোনো একটা জায়গায় নদীতে ব্রিজ তৈরি করা হয়, ঠিক আছে, সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং যে ম্যাথামেটিক্যাল অ্যালগোরিদম, সেগুলো একটা সাইড। পাশাপাশি গ্রামের মানুষের যেটা অ্যাটিটিউড, ফিলিং বা গুরুত্ব, সেগুলোকে যদি গুরুত্ব দেওয়া হয়, তাহলে বিডিও সাহেব অবশ্যই দেখবে গ্রামবাসীর সঙ্গে কথা বলছে। তাই গ্রামবাসীরা সঙ্গে যখন বিডিও সাহেব কথা বলবে, তখন তাদেরকে একটা আলোচনা সভার মধ্যে রাখবে, যে সেখানে একটা হল ঘরে বসে তাদের সঙ্গে বলবে যে এরকম তো করতে চাই, তাহলে আপনাদের কোনো অসুবিধা নেই তো, আপনারা বলুন আপনাদের মতামত কী। এই ধরনের যে স্টাডিগুলো বা এই ধরনের যে ডিসকাশনের মাধ্যমে বেরিয়ে আসা ফাইন্ডিংসগুলো, সেটাকেই বলা হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশন। মানে গ্রুপ মানে কি, দল, আর ডিসকাশনের মানে আলোচনা। তাহলে সুতরাং ফোকাস গ্রুপ ডিসকাশন মানে কোনো একটা টপিকের উপরে নির্দিষ্ট কিছু মানুষজনের মধ্যে যখন আলোচনা করে সিদ্ধান্তে আসে, তখন সেটাকে বলা হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশন। দ্যাট ইজ সাচ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এরপরে যেটা বিষয়, সেটা হচ্ছে কোয়েশ্চেনারি আর শিডিউলের ভিতরে কিছু পার্থক্য তোমাদের জানতে হবে। দেখো, কোয়েশ্চেনারি বলছে কি, যে রেফার্স টু টেকনিক্স অফ এ ডেটা কালেকশন হুইচ কনসিস্ট অফ এ সিরিজ অফ রিটেন কোয়েশ্চেন্স অ্যালং উইথ অল্টারনেটিভ অ্যান্সার। এখানে প্রশ্নাবলীর মধ্যে যদি ক্লোজ এন্ডেড হয়, তাহলে তার উত্তর দেওয়া থাকে, সেই জন্য এটা লেখা আছে উইথ অল্টারনেটিভ অ্যান্সার। আর যদি তাই ওপেন এন্ডেড হয়, তাহলে সেখানে অল্টারনেটিভ অ্যান্সারটা থাকবে না, ঠিকই। তো এক কথায় কোয়েশ্চেনারি বলতে বোঝাচ্ছে এমন একটি কৌশল, যে তথ্য সংগ্রহের, যেখানে অনেকগুলো প্রশ্নাবলী একসাথে দেওয়া থাকে এবং যেটাতে কিছু সম্ভাব্য উত্তরও দেওয়া হয়ে থাকে লিখিত অবস্থায়। আর শিডিউলের ক্ষেত্রে কী হয়, শিডিউল ইজ এ ফর্মালাইজ সেট অফ কোয়েশ্চেন্স, স্টেটমেন্টস অ্যান্ড স্পেসেস ফর অ্যান্সার্স প্রোভাইডেড টু দ্য এনুমারেটার্স হু আস্ক কোয়েশ্চেন টু দ্য রেসপন্ডেন্টস অ্যান্ড নোট ডাউন দ্য অ্যান্সার। এখানে কি বলা আছে, কিছু সেট অফ কোয়েশ্চেন থাকে, কিছু বক্তব্য তুলে ধরা হয়, ঠিক আছে, কিছু সেই বক্তব্য সাপেক্ষে তাকে উত্তর দিতে হয়, ঠিক আছে। আবার সেই বক্তব্যের জন্য লেখার বা উত্তর দেওয়ার একটা স্পেস রাখা হয়, সেটাকেই বলা হচ্ছে শিডিউল। পরের পয়েন্টটা দেখো, তারা একটু বুঝতে সুবিধা হবে। আর এখানে দেখো, যদিও এটা বলা হচ্ছে ঠিকই যে অ্যান্সার ফিল বাই দ্য রেসপন্ডেন্ট, কিন্তু এটা রেসপন্ডেন্ট ফিল করে, এটা হয় না বাস্তবিক পক্ষে। যিনি সার্ভেয়ার, যিনি রিসার্চার, তাকেই এটা ফিল করতে হয়। কিন্তু যদি সায়েন্টিফিক ডেফিনেশন বলা হয়, তাহলে সেটার নিয়ম হচ্ছে কোয়েশ্চেনারের উত্তরদাতা ফিল আপ করবে। আর এখানে ফিল আপ করবে কে, রিসার্চার, এনুমারেটার্স, ঠিক আছে। কিন্তু মানে বাস্তবিক ক্ষেত্রে এটাও করে এনুমারেটার্স, কিন্তু রিয়েলিটি হচ্ছে, নিয়ম হচ্ছে সায়েন্টিফিক্যালি কোয়েশ্চেনারের রেসপন্ডেন্ট অর্থাৎ উত্তরদাতা এটাকে ফিল করবে, প্রশ্নগুলোর উত্তরদাতাই লিখবে, ঠিক আছে। আর রেসপন্স রেট ইজ লো, এখানে যেহেতু উত্তরদাতাকে নিজেকে লিখতে হয়, সে বিরক্ত প্রকাশ করে, তাই জন্য এখানে রেসপন্স রেটটা কম হয়। অর্থাৎ নাম্বার অফ কোয়েশ্চেনিয়ার, যে প্রশ্নাবলীর সংখ্যাগুলো, এক একটা পাতার শিটের যে সংখ্যাগুলো, সেগুলো রেসপন্স রেট এখানে কম হয়। আর কি, লার্জলি অ্যাপ্লাইড মেথড ফর ডেটা কালেকশন, এখানে বৃহত্তর সংখ্যক কাজের জন্য প্রয়োগ করা হয়। আর এখানে ব্যবহার করা হয় কি, লেস অ্যাপ্লাইড ফর ডেটা কালেকশন। এটা উত্তর সংগ্রহের ক্ষেত্রে বা তথ্য সংগ্রহের ক্ষেত্রে এটা কম ব্যবহারযোগ্য, অর্থাৎ কোয়েশ্চেনারিটা বেশি ফ্রুটফুল রিসার্চারদের ক্ষেত্রে কম্পেয়ার টু শিডিউল। আর এটা হচ্ছে কি, যেহেতু আর্থিক ব্যাপার এখানে একটা ব্যাপার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর এটা হচ্ছে এটা মোর ইকোনমিক, আর এটা হচ্ছে মোর এক্সপেন্সিভ, ঠিক আছে। এটা একটু কস্টলি মাধ্যম, ঠিক আছে। আর এটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে অতটা গুরুত্বপূর্ণ নয়, মানে সার্বিকভাবে যদি বিচার করে দুটোর মধ্যে তুলনামূলকভাবে কোয়েশ্চেনারিটা চিপার, মানে এটা হচ্ছে সস্তা। আর এখানে রেসপন্ডেন্টস আইডেন্টিটি ইজ আননোন, যেটা খুব গুরুত্বপূর্ণ। এখানে যেটা উত্তর দিচ্ছে তাদেরগুলোকে একসঙ্গে নিয়ে, মতামত নিয়ে তবেই তো ট্যাবুলেশন করা হয়। তার ফলে ইন্ডিভিজুয়াল কি বলেছে সেটা কিন্তু এখানে তখন হিসাবের মধ্যে রাখা থাকে না। যখন উত্তর নেওয়া হচ্ছে তখন আলাদা আলাদাভাবে এক একজনকে সংগ্রহ করা হচ্ছে, কিন্তু যখন ট্যাবুলেশন করা হচ্ছে বা যখন জট ডাউন করা হচ্ছে, তখন রেসপন্ডেন্টস আইডেন্টিটিটা তখন সেখানে অজানা হয়ে গেল। আর এখানে রেসপন্ডেন্টস আইডেন্টিটি ইজ নোন, এখানে কিন্তু অর্থাৎ যাকে সংগ্রহ নেওয়া হচ্ছে স্টাডি করতে, তার মতামতগুলোকে কোড করে বলা হচ্ছে, তাই জন্য এখানে উত্তরদাতাটাকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর নো ফিল্ড স্টাফ রিকোয়ার্ড, আর এখানে ট্রেন্ড স্টাফ অর এনুমারেটার্স ইজ রিকোয়ার্ড। অর্থাৎ এখানে বুঝতে পারছি, এখানে যেহেতু সাধারণভাবে
একজন যে কোনো ফিল্ডের মানুষই কিছু প্রশ্ন করতে সক্ষম, তাই এখানে স্পেসিফিক টপিকের উপরে এক্সপার্ট মানুষ হতে হবে, তাও নাও হতে পারে। কিন্তু এখানে কিন্তু যেহেতু টেকনিক্যাল জায়গাগুলো রয়েছে, ট্রেন্ড হতে হবে, মানে ব্যক্তিকে যিনি রিসার্চ করছে তিনি সশরীরে এখানে থেকে কাজটা করবে। কিন্তু কোয়েশনারি ক্ষেত্রে একটা বড় সুবিধাটা হচ্ছে কি, যিনি রিসার্চার তিনি কিছু মানুষজনদেরকে দিয়ে অনেক সময় উত্তর সংগ্রহ করে নেন, ঠিক আছে, যদিও সেটা সায়েন্টিফিক নয়, কিন্তু এটার সুযোগটা আছে, কোয়েশনারি ক্ষেত্রে সেই সুযোগটা আছে। কিন্তু এখানে সেটা একেবারেই অসম্ভব, কারণ অভিজ্ঞ ব্যক্তি নাহলে এটা পারবে না। এবার কিছু কোয়েশনারির সাথে ইন্টারভিউয়ের পার্থক্য, যেটা তোমাদের দুটো বিষয় একটু আগে পড়ানো হলো। তাহলে এর ভিতরে পার্থক্য কি? কোয়েশনারি ইজ এ প্রসেস অফ কালেক্টিং ইনফরমেশন ফ্রম এ লার্জ নাম্বার অফ পার্সনস। দেখতে পাচ্ছি অনেক বেশি সংখ্যক মানুষের সঙ্গে ইন্টারাকশন করে উত্তর সংগ্রহ করা, সেই তখন সেটাকে বলা হচ্ছে কোয়েশনারি। আর যখন নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল কোনো একজন ব্যক্তির কাছে থেকে প্রশ্ন সাপেক্ষে উত্তর সংগ্রহ করা বা তথ্য সংগ্রহ করা, তখন সেটাকে বলা হচ্ছে ইন্টারভিউ। আর এটা কি? এটা হচ্ছে অবজেক্টিভ অ্যান্ড ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন ব্যবহার করা হয় এখানে। মানে আমাদের যেটা লক্ষ্য সেটাকে নির্দিষ্ট করে নিয়ে, লক্ষ্যটাকে নির্দিষ্ট করে নিয়ে তার সাপেক্ষে প্রশ্নগুলো দেওয়া হতো, যেহেতু প্রি ডিটারমাইন্ড ব্যাপারগুলো থেকে থাকে যে আমি এই প্রশ্নগুলো করবো এবং তাদের যে সম্ভাব্য উত্তর সেগুলোকে সুযোগ থাকে এখানে উত্তরদাতার সামনে রেখে দেওয়া। কিন্তু এখানে হয় কি, এখানে সাবজেক্টিভ, এখানে লক্ষ্যটা কী ছিল সেটার থেকে বড় বিষয়, এখানে অনেক বেশি বিষয়টাকে এখানে ইনক্লুড করে। মানে সাবজেক্টিভের মধ্যে একটা ক্ষুদ্র অংশ হচ্ছে অবজেক্টিভ, আর সাবজেক্টিভটা অনেক ওয়াইডার বিষয়। তাহলে এখানে সেই কারণে ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স, মানে প্রশ্নর সাপেক্ষে তিনি একটা চয়েস করা এবং সেটাকে এক্সপ্লেনেশন করা, এই সমস্ত লজিক্যাল দিকগুলো এখানে যেহেতু স্ট্রং পয়েন্টটা বেশি, তাই জন্য এটাকে বলা হচ্ছে সাবজেক্টিভ। আর এখানে কি, ইট ক্যানট বি চেঞ্জড সিন্স ইট ইজ প্রিন্টেড ফরম্যাট, ইট ক্যানট বি চেঞ্জড। আর এখানে দেখো ইট ক্যান বি সুইচড ডিপেন্ডিং অন দ্য নিড, এখানে পরিস্থিতির সাপেক্ষে প্রয়োজন করার সুযোগ আছে, কিন্তু এখানে সেরকম কোনো পরিস্থিতির সাপেক্ষে প্রয়োজনের সুযোগটা থাকে না। আর এটা যেহেতু কি, কোয়েশ্চেনিয়ার মেথড ইজ লেস ফ্লেক্সিবল, এখানে ফ্লেক্সিবিলিটিটা কম আর এখানে ফ্লেক্সিবিলিটিটা অনেক বেশি। আর এখানে রিলেটিভলি নন রেসপন্ডেন্টস ইজ রিলেটিভলি হাই আর নন রেসপন্ডেন্ট ইজ রিলেটিভলি লো। নন রেসপন্ডেন্টস মানে হচ্ছে উত্তর না দেওয়া, ঠিক আছে, এখানে সেইটার সংখ্যাটা বেশি থাকে। আর এখানে নন রেসপন্ডেন্স রিলেটিভলি লো, কারণ এখানে যেহেতু বিশেষজ্ঞ ব্যক্তিকে নির্বাচন করা হয়, তার ফলে যেহেতু ধরো দুজনকে উত্তর জিজ্ঞাসা করা হয় বা 5 জনকে জিজ্ঞাসা করা হয়, সিলেক্টিভ, কিন্তু এখানে যেহেতু 5 জনের মধ্যে থেকে নির্বাচন করা হয় তাই জন্য এই ব্যাপারটা থাকে। কিন্তু এইখানে কিন্তু যেহেতু হয়তো 100 জনকে জিজ্ঞাসা করা হবে, তারপর এখানে ডিনাই করার সুযোগটা বেশি থাকে। বেশিরভাগ মানুষই বলতে পারে যে আমার এখন সময়ের অভাব, আমি এখন পাচ্ছি না। আর এটাকে আইডেন্টিফাই দ্য রেসপন্ডেন্টস ইজ ডিসক্লোজড, আর এখানে রেসপন্ডেন্টস এখানে রিভিল্ড, এখানে উত্তরদাতাকে প্রকাশ করা হয় আর এখানে এটাকে তাদেরকে রেসপন্ডেন্ট যে উত্তরদাতা তাকে গোপন রাখা হয়, এখানে সেই সুযোগটা নেই। যাই হোক, আমার ল্যাপটপে চার্জ শেষ, তোমাদের ক্লাসও শেষ। ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা। নেক্সট ক্লাস কোনো প্রশ্ন থাকলে মুখ করতে হবে।